হ্যালো এভরিওয়ান, অল অফ ইউ আর বিং ওয়েলকাম। তো আমাদের জৈব রসায়ন এই চ্যাপ্টারটা সদ্য সদ্য শুরু করেছি এবং আগের দিনের ভিডিওতে এর ইন্ট্রোডাকশন আমরা আলোচনা করেছি। ঠিক আছে, আজকে সেই সম্বন্ধে আরেকটু ফার্দার জানার চেষ্টা করব এবং তার পরবর্তী ভিডিওতে আমরা এই যৌগগুলোর নামকরণ কিভাবে করব সেটা সম্বন্ধে আলোচনা করব। বোঝা গেল ব্যাপারটা? তো হচ্ছে যে জৈব যৌগ, জৈব যৌগ যে কোনো জৈব যৌগ, হ্যাঁ, কার্বন পরমাণু দিয়ে তৈরি হবেই, অবশ্যই হবে, তার মধ্যে কার্বন পরমাণু থাকতেই হবে। বোঝা গেল? তাহলে যে কোনো জৈব যৌগ হচ্ছে যে আমাদের কার্বন পরমাণু দিয়ে তৈরি, মানে এর মধ্যে কার্বন পরমাণু থাকতেই হবে। যেরকম আমার মাংস, বোঝা গেল? এই যে মাংস, এর মধ্যে কার্বন পরমাণু অবশ্যই আছে, আছেই। বোঝা গেল? আচ্ছা, যে কোনো যৌগ কার্বন পরমাণু দিয়ে তৈরি। তাহলে কার্বন পরমাণু দিয়ে তো আমাদের তৈরি, তাহলে কার্বন সম্বন্ধে আমাদের একটুখানি জানকারি করে নেওয়া হোক। কার্বন পর্যায় সারণীতে কত নম্বরে আছে বলো? কার্বন 6 নম্বরে আছে। কি করে মনে রাখবো? কার্বনের এই তলার দিকটা মুড়িয়ে দিলে 6-এর মতো দেখতে হয়ে যাচ্ছে, তাই কার্বন 6 নম্বরে আছে। তাহলে কার্বনের 6 নম্বরে আছে, তাহলে কার্বনের যোজ্যতা কত হবে? প্রথম কক্ষে থাকবে 2, তারপরে কক্ষে 4টে, তাহলে 4টে দরকার, তাহলে যোজ্যতা 4 হয়ে যাবে। বোঝা গেল ব্যাপারটা? তাহলে কার্বনের হচ্ছে যে যোজ্যতা 4। বোঝা গেল? তাহলে এই দুটো আমাদের জিনিস মনে রাখতে হবে যে কার্বন 6 নম্বরে আছে, যোজ্যতা 4। বোঝা গেল? ক্লিয়ার? তাহলে একটা কার্বন পরমাণু যদি থাকে, ঠিক আছে, তাহলে এই একটা, এই একটা, এই একটা, এই একটা, বোঝা গেল? তাহলে তার 4টে ইলেকট্রন দরকার, তাই সে 4টে হাত এরকম করে বাড়িয়ে রেখে দিয়েছে। দে ইলেকট্রন দে, দে ইলেকট্রন দে, দে ইলেকট্রন দে, দে ইলেকট্রন দে। ঠিক আছে, এই প্রতিটা হাতে সে একটা করে ইলেকট্রন নিতে পারবে, তো 4টে তো দরকার। তাহলে প্রথম হাতে ইলেকট্রন তাকে দিয়ে দেওয়া হলে নে নে নে। কার্বন এবার একটুখানি বড় লোক হয়ে গেছে। যেমন কিছু কিছু বন্ধু থাকে না, যারা সবসময় আমাদের কাছে চাই যে দে দে দে, ঠিক সেমন কার্বনও সেরকম একটা বন্ধু যে সবার কাছে চাই। বোঝা গেল ব্যাপারটা? তাহলে কার্বনের 4টে হাতে আমি একটা করে ইলেকট্রন দিয়ে দিচ্ছি, কার্বনের চাহিদা মানে চাওয়া পাওয়া শেষ। এবার তাহলে কার্বন স্যাটিসফাইড। বোঝা গেল? আচ্ছা, তাহলে কার্বন সম্বন্ধে আমাদের যাবতীয় যে জানকারি সেটা আমরা জেনে নিয়েছি। এবার কার্বন এরকম ভাবে মোটেও হাত টাত বাড়ায় না, এটা জাস্ট আমি তোমাদের মজা করার জন্য বললাম যাতে মনে থাকে বিষয়টা। তো কার্বন বেসিক্যালি এরকম দেখতে হয়। আচ্ছা, এইবার দেখো, তাহলে যে কোনো জৈব যৌগ হচ্ছে যে আমাদের কার্বন দিয়ে তৈরি। বোঝা গেল? আচ্ছা, তাহলে দেখো এই 4টে হাতে এমন একটা কিছু কাউকে যুক্ত হতে হবে, এক একটা হাতে, যে তাকে একটা ইলেকট্রন তার সাথে শেয়ার করতে পারে। বোঝা গেল? তাহলে হাইড্রোজেনের সাথে যুক্ত হতে পারে, কারণ হাইড্রোজেনের কাছে আছেই একটা ইলেকট্রন, যেটাকে আমরা এই মাথায় এই মানে যে লুইস ডট ডায়াগ্রাম আঁকার সময় দেখেছিলাম, হাইড্রোজেন এখানে একটা ইলেকট্রন, কার্বনে একটা ইলেকট্রন শেয়ার করতে পারে। হ্যাঁ, এখানে একটা হাইড্রোজেন যুক্ত করতে পারি। হ্যাঁ, এখানে একটা হাইড্রোজেন, এটা কার্বনের ইলেকট্রন আর এটা হাইড্রোজেন তাকে দিচ্ছে। বোঝা গেল? আচ্ছা, এটা কার্বনের ইলেকট্রন, একে হাইড্রোজেন আরেকটা ইলেকট্রন দিল। দেখো কার্বনের চাহিদা ফুলফিল হয়ে গেছে, তাই না? কার্বনের 4টে ইলেকট্রন দরকার ছিল, পেয়ে গেছে। আর কার্বনের কাছে অলরেডি এই 4টে ছিল। বোঝা গেল? ক্লিয়ার? কার্বনের কাছে এই 4টে ইলেকট্রন অলরেডি ছিল, তাই না? এই 4টে ইলেকট্রন তো কার্বনের কাছে অলরেডি ছিল, সেই 4টে আরও পেয়ে গেছে। ক্লিয়ার? আচ্ছা, আশা করি বুঝতে কারো কোনো অসুবিধা নেই। তাহলে সবার আগে আমাদের ব্রেনে যেটা আসবে, কি আসবে আমাদের ব্রেনে? কার্বন মানেই তার 4টে বাহু আছে। বোঝা গেল? 4টে বাহু মানে কি? সে 4টে ইলেকট্রন হাত পেতে চাইবে, দে ভাই দে, এরকম করে। বোঝা গেল? আচ্ছা, তাহলে এবার সে তাকে দেবে কে? হাইড্রোজেন দিল, হাইড্রোজেন দিল, হাইড্রোজেন, হাইড্রোজেন। এটাকে আমরা কি লিখবো? CH4। এই নামটা তোমরা অলরেডি পরিচিত। দেখো CH4 কি? মিথেন। মিথেন। এবার তোমাদের প্রশ্ন হচ্ছে মিথেন নামটা হলো কেন? মিথেন, সেটাকে আমরা বলি মিথেন। বোঝা গেল? একটা নাম দেখেছো যে CH3 হয়, ঠিক আছে, এরকম আর কি। আচ্ছা, তো এই যে মিথেন, এর নামটা মিথেন কেন? সেটাকে বলা হয় আইউপ্যাক নামকরণ। আমি আগের ভিডিওতে বলেইছিলাম যে এই অর্গানিক কম্পাউন্ডগুলো থোবরা দেখে নাম করা হয়। থোবরা দেখে মানে লুকস ম্যাটার এক্ষেত্রে, মানে তার যার যেমন বদন তার তেমন নাম আর কি। যেরকম হচ্ছে আমার বদন যেমন, সেই অনুযায়ী আমার নাম হয়নি, ঠিক আছে? যেমন আমার নাম কুন্তল আর কি, তো আমার হচ্ছে থোবরা দেখে থোড়াই না আমার নাম কুন্তল রেখে দিচ্ছে, বাপ মায়ের মনে হয়েছে রেখে দিচ্ছে, তাই না? কিন্তু অর্গানিক কম্পাউন্ডের ক্ষেত্রে থোবরা দেখে নাম রাখা হয়। মনে রাখতে হবে কিন্তু এটাকে বলা হয় আইউপ্যাক নামকরণ। বোঝা গেল? আচ্ছা, এবার একটা জিনিস দেখো তো, ধরো
এখানে আমি একটা সি আঁকলাম, এখানে একটা সি আঁকলাম, এখানে একটা সি আঁকলাম। আচ্ছা, এর পাশে আমি ধরো আরেকটা যদি আমি সি আঁকি, তাহলে এই সি এর তো 4টে বাহু থাকতেই হবে। আচ্ছা, এই বাহুটাকে আমি ছোট রাখলাম, তাহলে এই একটা বাহু আছে, এই একটা বাহু আছে, এই একটা বাহু আছে, এই একটা বাহু আছে, ঠিক আছে। আচ্ছা, এবার কি হয়, অর্গানিক কম্পাউন্ডগুলো কি করে হচ্ছে যে শেয়ারিং করে আর কি, মানে পুরোপুরি ইলেকট্রন দিয়ে দেয় না। কিন্তু আমি একটু আগে যেটা বললাম না যে হাত পেতে চাইছি হাইড্রোজেন, এই যে আমি একটু আগে বললাম না কার্বন, হাইড্রোজেন, 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 এই যে এই হাইড্রোজেনগুলো এই কার্বনকে কিন্তু পুরোপুরি ইলেকট্রনগুলো দিয়ে দিচ্ছে না, দিয়ে দিচ্ছে না কিন্তু পুরোপুরি শেয়ার করছে, শেয়ার, বোঝা গেল? হ্যাঁ, শেয়ার করছে। শেয়ারিং ব্যাপারটা কি হয়, অ্যাকচুয়ালি তোমরা এটা লুইস ডট ডায়াগ্রাম চ্যাপ্টার দেখেছো। এরকম একটা কার্বন পরমাণু, এর বাইরের কক্ষে 4টে ইলেকট্রন আছে, 4টে। এরকম একটা হাইড্রোজেন পরমাণু, যার হাইড্রোজেনের কাছে একটা ইলেকট্রন আছে, হ্যাঁ। এরকম একটা হাইড্রোজেন পরমাণু যার কাছে একটা ইলেকট্রন আছে, এরকম একটা হাইড্রোজেন পরমাণু যার কাছে একটা ইলেকট্রন আছে, এরকম একটা হাইড্রোজেন পরমাণু যার কাছে একটা ইলেকট্রন আছে, হ্যাঁ। তারপরে দেখো কার্বনের এখানে একটা ইলেকট্রন ছিল আর একটা হাইড্রোজেনের থেকে পেলো, আবার হাইড্রোজেনের একটা ইলেকট্রন নিজের ছিল আর সে একটা কার্বনের কাছ থেকে পেয়ে গেল, তাহলে হাইড্রোজেনের এখন দুটো ইলেকট্রন এর ডিমান্ড ছিল, পেয়ে গেছে, মানে শেয়ারিং এর মাধ্যমে আর কি। এই কার্বনের ক্ষেত্রে দেখো, হ্যাঁ, এখানে কার্বনের কাছে একটা ইলেকট্রন ছিল আর হাইড্রোজেন তাকে একটা ইলেকট্রন দিল, তাহলে কার্বনেরও ফায়দা পূরণ হলো, হাইড্রোজেনের ফায়দা পূরণ হলো, দুটো দুটো হাইড্রোজেনের দুটো দরকার, কার্বনের 4টে দরকার, কার্বনের 4টে দরকার বলে সে 4টে হাইড্রোজেনের সাথে 4টে হাইড্রোজেনের কাছে হাত পেতেছে, হ্যাঁ। আর হাইড্রোজেনের যেহেতু একটা ইলেকট্রন দরকার তাই সে একটা কার্বনের কাছে হাত পেতেছে, বোঝা গেল? আচ্ছা, এবার দেখো তাহলে এইদিকেও তাই, এই হাইড্রোজেনের কাছে একটা ইলেকট্রন ছিল আর এই হাইড্রোজেনের কাছে একটা ইলেকট্রন ছিল আর এই কার্বনের সাথে একটা ইলেকট্রন সে শেয়ার করে নিল, বুঝতে পারলে? এখানেও তাই, সেম কেস আর কি। তো শেয়ারিং ব্যাপারটা কি আমি আরো তোমাদের আরেকটু ডিটেলসে বলছি আর কি, মানে যাতে তোমাদের ব্যাপারটা মনে থাকে আর কি। ধরো একটা ব্যবসা খুলবে বলে ভাবছো, একটা ব্যবসা তোমরা খুলবে বলে ভাবছো আর কি। এবার ধরো সেই ব্যবসায় হচ্ছে যে 1 লাখ টাকা লাগবে, হ্যাঁ। আর তোমার কাছে দেখলে 50,000 আছে, তাহলে তুমি তো মূলধনটা জোগাড় করতে পারছো না, ঠিক আছে। আর ব্যবসা খুলবে নিশ্চয়ই এই কারণেই যে ওই ব্যবসা থেকে লাভ হবে বলে, তাই না? তাই তো ব্যবসা খোলার কথা ভাবছে যে 1 লাখ টাকাই থাকবে, তাহলে লাভ কি হলো, ব্যবসা করে তো কোনো ফায়দাই হচ্ছে না, তাই না? আচ্ছা, এবার দেখলে যে ব্যবসাতে মূলধন তোমাকে দিতে হবে 1 লাখ টাকা, তোমার কাছে আছে 50,000 টাকা, হ্যাঁ। এইবার তুমি কি করলে, আর 50,000 টাকা তোমার বন্ধুর কাছ থেকে নিলে, পুরোপুরি নিয়ে নিলে না, বন্ধুকে বললে যে ভাই আমি এরকম একটা ব্যবসা খুলছি, আমার কাছে 50,000 আছে, তুই 50,000 দে, তাহলে 1 লাখ টাকা হয়ে যাবে এবং ওখান থেকে যে লাভটা হবে সেই লাভটাকে আমরা ভাগ করে নেব, হ্যাঁ। ধরো ওই যে 1 লাখ টাকা লাগালো, 1 লাখ টাকা থেকে ধরো 20,000 টাকা লাভ হলো, ঠিক আছে। সেই লাভটাকে তাহলে প্রথম বন্ধু নেবে 10,000, দ্বিতীয় বন্ধু নেবে 10,000, বোঝা গেল? এবার দেখো এই যে দুই বন্ধু 50,000 দিয়ে তাদের ফায়দাটাকে পূরণ করলো প্রথমে, তার মানে তাদের মানে উদ্দেশ্যটা কি, মানে মেইন প্রথম ওইটাকে কি বলা হয়, লক্ষ্য 1 লাখ টাকা জোগাড় করা, সেটা করে নিচ্ছে। এ 50 দিল, এ 50 দিল, 1 লাখ টাকা হয়ে গেল। এবার তারা ব্যবসা ইনভেস্ট করতে পারলো। এবার সেই ব্যবসা থেকে 20,000 লাভ হচ্ছে, তাহলে প্রথম বন্ধু নেবে 10,000, দ্বিতীয় বন্ধু নেবে 10,000, তাহলে এই ব্যাপারটা হয় শেয়ারিং। ঠিক তেমনই এখানেও তাই, বোঝা গেল? এই কার্বনের কাছে ধরো 50,000 আছে আর এই হাইড্রোজেনের কাছে 50,000 আছে, 1 লাখ টাকা দরকার, তাহলে দুজনেই দিল, ঠিক আছে। কিন্তু হচ্ছে যে এই যে আমাকে যে এই যে আমরা যে 1 লাখ টাকা হলো, প্রথম বন্ধু 50,000 দিল, দ্বিতীয় বন্ধু 50,000 দিল, 1 লাখ টাকা হলো। এবার আমি একা কি বলতে পারি যে আমি ওই 1 লাখ টাকার মালিক, মানে পুরো ব্যবসাটার মালিক? না। আবার আমার বন্ধু কি বলতে পারে ও পুরো টাকাটার মালিক, 1 লাখ টাকার মালিক, মানে মূলধনের মালিক? না, সেও বলতে পারে না, ঠিক আছে। মানে এর পয়সাও খাটছে, এর পয়সাও খাটছে, এবং ফায়দা যেটা হচ্ছে সেটা আমরা দুজনেই লুটছি, বোঝা গেল? ঠিক তেমনই হচ্ছে যে এখানে এই হাইড্রোজেন কিন্তু এই কার্বনকে ইলেকট্রনটা পুরোপুরি দিয়ে দেয়নি, ঠিক যেমন আমার বন্ধু আমাকে 50,000 টাকাটা পুরোপুরি দিয়ে দেয়নি, ঠিক তেমন এখানেও তাই। এই হাইড্রোজেন এই কার্বনকে ইলেকট্রনটা পুরোপুরি দিয়ে দেয়নি, এই হাইড্রোজেন এই কার্বনকে পুরোপুরি ইলেকট্রন দিয়ে দেয়নি, এই হাইড্রোজেন এই কার্বনকে পুরোপুরি ইলেকট্রন দিয়ে দেয়নি, বা কার্বন ও হাইড্রোজেনকে পুরোপুরি ইলেকট্রন দিয়ে দেয়নি। তারা জাস্ট দুজনের পাওয়ারকে ইউজ করছে দুজনের লক্ষ্য সাধন করার জন্য, বোঝা গেল? তো এইটাকে বলা হয় সমযোজী বন্ধন।
সমযোজী বানানটা ঠিক লিখেছি? আচ্ছা তোমরা একটু দেখে নিও। আচ্ছা, সমযোজী বন্ধন। আরেকটা হয় আয়নীয় বন্ধন। এটা তোমরা আগে ওই যে লুইস ডট ডায়াগ্রামেই পড়েছো। আয়নীয় বন্ধনটা কি? আয়নীয় বন্ধনটা কি? যখন হচ্ছে যে ইলেকট্রন পুরোপুরি দিয়ে দেয়, বোঝা গেল? মানে ধরো আমার কাছে 50,000 আছে এবং আমার বন্ধু 50,000 টাকাটা আমাকে পুরোপুরি দিয়ে দিল, বললো ভাই তোর জন্মদিনে গিফট, পুরোপুরি, তাহলে ও তো ফেরত নিতে পারে না। পুরোপুরি যখন আমাকে দিয়ে দেয়, মানে সে আমাকে জন্মদিনে গিফট দিল আর কি, পুরোপুরি যখন আমাকে দিয়ে দেয় তখন সেটা হচ্ছে আয়নীয় বন্ধন, বোঝা গেল? আচ্ছা, যেমন হচ্ছে যে Na, সোডিয়াম, সোডিয়ামের বাইরের কক্ষে একটা ইলেকট্রন বেঁচে থাকে, তো এটা কি হয়, এ পুরোপুরি ইলেকট্রনটাকে ত্যাগ করে দেয়, মানে দিয়ে দেয়, ছেড়ে দিল, নে ভাই আমি কাউকে দান করে দিলাম, যা। তাহলে যখনই দান করবে তাহলে কি হবে, Na পজিটিভ চার্জ হয়ে যাবে। ক্লোরিন, ক্লোরিনের কাছে একটা ইলেকট্রন চাই, ক্লোরিন এর একটা ইলেকট্রন চাই, বোঝা গেল? ক্লোরিনের 7টা ইলেকট্রন আছে শেষ কক্ষে, একটা ইলেকট্রন চাই, আর সে কি করবে, এই ইলেকট্রনটাকে নিয়ে নেবে। যেই নিয়ে নেবে তাহলে সে ঋণী হয়ে গেল, মানে সে ধার করেছে, তাই না? তাহলে Cl মাইনাস হয়ে যাবে, ঠিক আছে? এবার তোমরা জানো যে প্লাস চার্জ মাইনাস চার্জকে টানে, কুলম্বের সূত্রে পড়েছো। যেই নিয়ে নিল তাহলে Na প্লাস হয়ে গেল, Cl মাইনাস হলো, এবার একে অপরকে টানবে, স্যাচ করে ওরা পাশাপাশি চলে আসবে, Na Cl হয়ে যাবে, বোঝা গেল? তাহলে এটা হচ্ছে আয়নীয় বন্ধন আর সমযোজী বন্ধনের মধ্যে পার্থক্যটা বুঝতে পারলে? আয়নীয় বন্ধন হচ্ছে যে সেই সব বন্ধনগুলা যেখানে ইলেকট্রন পুরোপুরি দিয়ে দিয়ে পজিটিভ চার্জে পরিণত হয়, আর কেউ একজন গ্রহণ করে নেগেটিভ চার্জে পরিণত হয়, প্লাস মাইনাসকে টানে, সেই আকর্ষণ বল, যে আকর্ষণটাকে বলা হয় কুলম্বীয় আকর্ষণ বল বা স্থির তাড়িতিক আকর্ষণ বল, সেই আকর্ষণের বলে একে অপরের পাশে চলে আসে, বোঝা গেল? যেরকম হচ্ছে এই Na মাথায় প্লাস চার্জ ছিল, এই Cl মাথায় মাইনাস চার্জ ছিল, এবার এক প্লাস মাইনাসকে টানে কাছাকাছি চলে এলো, তাহলে সেই বন্ধনকে আমরা বলবো আয়নীয় বন্ধন। আর সমযোজী বন্ধনটা কি, যখন কেউ কাউকে ইলেকট্রন পুরোপুরি দেয় না, পুরোপুরি দেয় না, শেয়ার করে আর কি, ঠিক আছে? তাহলে সেই বন্ধনকে আমরা বলবো সমযোজী বন্ধন বা কোভ্যালেন্স বন্ড, বোঝা গেল ব্যাপারটা? ইংরেজিতে বলা হয় কোভ্যালেন্স বন্ড। ক্লিয়ার? আশা করি বুঝতে কারোর অসুবিধা নেই। আচ্ছা, পুরোপুরি ইলেকট্রন যদি দান করে তবে তার মাথায় প্লাস চার্জ আসবে, বুঝতে পারলে? আর যদি না দান করে, শেয়ার করে, তাহলে প্লাস চার্জ মাছ কিছু আসবে না, আর মাথায় প্লাস চার্জ আসলেই সেগুলোকে আমরা কি বলবো, আয়ন বলি, ঠিক আছে? যেমন হচ্ছে মাথায় যদি প্লাস চার্জ আছে তাহলে তাকে আমরা বলবো ক্যাটায়ন, আর যদি তাকে মাথায় মাইনাস চার্জ আসে তাহলে তাকে আমরা বলবো যে অ্যানায়ন, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে এই যে সমযোজী যৌগগুলো কি কাউকে পুরোপুরি ইলেকট্রন দিয়ে দেয় না? তাহলে সমযোজী যৌগগুলো কি, সরি, এই জৈব যৌগগুলো কি কাউকে পুরোপুরি ইলেকট্রন দিয়ে দেয় না? দেয় না। তাহলে জৈব যৌগগুলো কি কখনো আয়ন তৈরি করে? জৈব যৌগ কখনো আয়ন তৈরি করে না। তাহলে জৈব যৌগের মধ্যে কি আয়নীয় বন্ড থাকে? না, থাকে না। জৈব যৌগগুলোর মধ্যে কি কুলম্বীয় আকর্ষণ বল কাজ করে? না। কুলম্বের আকর্ষণ বল কখন কাজ করবে? যখন প্লাস চার্জ আর মাইনাস চার্জ তৈরি হবে। প্লাস চার্জ আর ওই মাইনাস চার্জ তৈরি হওয়া, এই যে এটাকে তো আমরা আয়ন বলছি, তাহলে জৈব যৌগের মধ্যে কুলম্বীয় আকর্ষণ বল তো কাজ করে না, বোঝা গেল ব্যাপারটা? তাহলে জৈব যৌগের মধ্যে যে বন্ধনটা হয় কি হয়, একে অপরকে শেয়ার করে, তাহলে সেইটাকে আমরা বলবো সমযোজী বন্ধন। তাহলে এখান থেকে আমরা বুঝবো যে জৈব যৌগের মধ্যে কিন্তু সমযোজী বন্ধন থাকে। আশা করি তোমরা সমযোজী বন্ধন এবং আয়নীয় বন্ধন ব্যাপারটাকে বুঝতে পেরেছো, কোনো ডাউট নেই। এবার আমাদের আলোচ্য টপিকে চলে আসি। এবার আমি যেখানটা বলছিলাম, আলোচ্য বিষয় তো এটা ছিল। আচ্ছা, তো এখানে একটা কার্বন আছে আর এখানে একটা কার্বন আছে, এ তো 4টে হাত পাতবে, ঠিক আছে? এই হাত পেতেছে হাইড্রোজেনের কাছে, হাইড্রোজেন দিচ্ছে, এই কার্বন হাইড্রোজেনের কাছে হাত পেতেছে, এ হাত পেতেছে, এ হাত পেতেছে, এ হাত পেতেছে। আর একটা জিনিস দেখো, এ তো এখনো একটা হাত পাতা বাকি আছে, এই কার্বনেরও তো একটা হাত পাতা বাকি আছে। আচ্ছা, এই কার্বনের একটা হাত পাতা বাকি আছে, এই কার্বনেরও একটা হাত পাতা বাকি আছে। এইবার প্রথম কার্বন, এটাকে আমি ফার্স্ট কার্বন বলছি, এটাকে সেকেন্ড কার্বন আমি বলছি। ফার্স্ট কার্বন সেকেন্ড কার্বনের কাছে হাত পাতলো, দে ভাই, হতে পারে, অবশ্যই পেতে পারে, কারণ কেউ কাউকে তো পুরোপুরি ইলেকট্রন দিয়ে দিচ্ছে না, তাই না? তো ব্যাপারটা কিরকম হয়, ব্যাপারটা এরকম হবে, এরকম হবে। এইখানে একটা হাইড্রোজেনের সাথে অলরেডি বন্ড বানিয়ে ফেলেছে, এখানে একটা হাইড্রোজেনের সাথে বন্ড বানিয়ে ফেলেছে, এখানে একটা হাইড্রোজেনের সাথে বন্ড বানিয়ে ফেলেছে, ঠিক আছে? আর এই কার্বনটাও তাই, হাইড্রোজেনের সাথে অলরেডি শেয়ার করে হচ্ছে, হাইড্রোজেনের সাথে শেয়ার করছে, এখানে হাইড্রোজেনের সাথে শেয়ার করছে, বুঝতে পারলে? হ্যাঁ, এইবার এখানে একটা ইলেকট্রন আছে, এখানে একটা ইলেকট্রন আছে। এই কার্বনের, ফার্স্ট কার্বনের যদি আমি বলি, তাহলে তার একটা ইলেকট্রন চাই, এই কার্বনের তো একটা ইলেকট্রন চাই, তাহলে সে কি এইটা শেয়ার করতে পারবে? হ্যাঁ পারবে। আচ্ছা, এই কার্বনের যদি, এই কার্বনের সেকেন্ড কার্বনের কথা যদি আমি বলি,
তাহলে এর একটা কার্বন আছে, সরি একটা ইলেকট্রন আছে, কিন্তু আরো একটা ইলেকট্রন চাই। তাহলে এর সাথে যদি শেয়ার করে নেয়, করতে পারবে? অবশ্যই করতে পারবে। বোঝা গেল? কারণ এই কার্বনের আর একটা ইলেকট্রন চাই, আবার এই কার্বনেরও একটা ইলেকট্রন চাই। তাহলে এই কার্বন এর উপর লোভ দেখাবে, আবার এই কার্বন এর উপর লোভ দেখাবে, কিন্তু কেউ কাউকে দেবে না, কারণ দুজনেরই তো চাই, তাই না? আচ্ছা, তাই কি করবে, তারা শেয়ার করবে। তার মানে ব্যাপারটা ঠিক এরকম দাঁড়িয়ে যাবে, কার্বন কার্বন এইখানে যে, তাহলে এই দুটো ইলেকট্রন শেয়ার করে নিচে মাঝখানে চলে আসলো, এখানে হাইড্রোজেন হয়ে যাবে, হাইড্রোজেন হাইড্রোজেন, এরও 3টে হাইড্রোজেন। বোঝা গেল ব্যাপারটা? তাহলে আমাদের এই দুটো বন্ড এবার যুক্ত হয়ে যাবে। তাহলে এটাকে যদি আমি করি এরকম হবে, তাহলে এইটাকেই, এই ছবিটাকে যদি আমি ভাষায় লিখি তাহলে এরকম হবে, CH3 H, এখানে একটা C হয়ে যাবে, এদিকে একটা H হয়ে যাবে, H H। বুঝতে পারলে? আশা করি বুঝতে কারোর কোনো ডাউট নেই। তো এটা হচ্ছে যে কি করে স্ট্রাকচারটা তৈরি হয়। তাহলে এবার তোমরা আশা করি ব্যাপারটাকে শিখতে পেরেছো। তাহলে এবার আমি এরকম আঁকতে পারি, কার্বন 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 কার্বন, আঁকতে পারি? এবার তোমরা বলো, এতগুলো তো ধরো এই ব্যাপারটা তোমরা ভুলে যাও, এতগুলো আমি পাশাপাশি সি 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 লিখে দিয়েছি। বুঝতে পারলে? এতগুলো আমি সি 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 লিখে দিয়েছি। আচ্ছা, এইবার প্রথম কার্বনের দেখো দ্বিতীয় কার্বনের সাথে একটা হাত পূরণ হয়ে যাচ্ছে, মানে এই দুটো কার্বনের এই মাঝখানের এই বন্ডটা দ্বারা একে অপরের সাথে শেয়ারিং তো করেই নিচ্ছে, তাই না? তাহলে প্রথম কার্বনটা এই বন্ডের মাধ্যমে দ্বিতীয় কার্বনের কাছ থেকে, এটা তো দ্বিতীয় কার্বন, এটা ফার্স্ট কার্বন, এটা সেকেন্ড কার্বন, প্রথম কার্বনটা দ্বিতীয় কার্বনের কাছ থেকে এই যে বন্ড মানে হাত পাচ্ছে আর কি। আবার এই বন্ডটা প্রথম কার্বনেরও, আবার এই বন্ডটা দ্বিতীয় কার্বনেরও। বুঝে গেল? তাহলে এই বন্ডের মাধ্যমে প্রথম কার্বন দ্বিতীয় কার্বনের কাছে হাত পাচ্ছে, হ্যাঁ, আবার এই বন্ডের মাধ্যমে দ্বিতীয় কার্বন প্রথম কার্বনের কাছে হাত পাচ্ছে, এবং দুজনেই শেয়ারিং করে নিচ্ছে। শেয়ারিংটা একটু আগে আমি তোমাদের ছবিকে দেখালাম। আচ্ছা, তাহলে হলো সি সি। আচ্ছা, তাহলে প্রথম কার্বনের একটা হাত পাতা তো কমপ্লিট হয়েছে, আরো 3 জায়গায় হাত তো পাতবে। দ্বিতীয় কার্বনের ক্ষেত্রে দেখো এদিকে একটা হাত পেতেছে, এদিকে একটা হাত পেতেছে, তাহলে আরো দুটো হাত পাতবে। বোঝা গেল? তৃতীয় কার্বনের কথা ভাবো, এই কার্বন এদিকে একটা হাত পেতেছে, এদিকে একটা হাত পেতেছে, তাহলে আরো 2 জায়গায় হাত পাতবে। এই চতুর্থ কার্বনের কথা ভাবো, এদিকে একটা হাত পেতেছে, এদিকে একটা হাত পেতেছে, আরো এক জায়গায় হাত পাতবে। বোঝা গেল? আচ্ছা, এইবার চতুর্থ কার্বনের কথা ভাবো, এদিকে একটা হাত পেতেছে, এদিকে একটা হাত পেতেছে, আরো একটা পাতবে। এই কার্বনের কথা ভাবো, এদিকে হাত পেতেছে কিন্তু এদিকে তার কোনো হাত নেই, তাহলে এখন তাকে 3 জায়গায় হাত পাততে হবে। আর কি হয়ে যাবে, এখানে এইচ এইচ এইচ, র্যান্ডম এইচ যুক্ত করে যাও। বুঝতে পারলে? তাহলে এটার আমি যখন সংকেত লিখবো, কি লিখবো, কটা কার্বন আছে এখানে, 1 2 3 4 5 6, C6। কটা এইচ আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, H14। বোঝা গেল? C6H14। ঠিক আছে, এবার এগুলোর নামকরণ তো আমরা বলেছি পরের ভিডিওতে আলোচনা করবো, আজকের ভিডিওতে আমরা তো আলোচনা করবো না। ঠিক আছে, আচ্ছা, তাহলে বুঝতে পারলে যে কিভাবে হয়, এটা থোবরা দেখে কিন্তু নামকরণ করা হয়। আচ্ছা, এইবার যে ব্যাপারটা দেখায় কার্বনের, আচ্ছা, এইবার আমরা যে বিষয়টাতে আসবো সেটা হচ্ছে যে জৈব যৌগ আর অজৈব যৌগের মধ্যে আমরা পার্থক্যটা দেখব। জৈব যৌগ এবং অজৈব যৌগের মধ্যে পার্থক্যটা আমরা দেখব। আচ্ছা, এবার আমি তোমাদের বই থেকেই বলছি, দেখো তাহলে প্রথম পার্থক্য এটা বলছে জৈব যৌগতে, এখানে বলছে যে কার্বন পরমাণু থাকবেই। বলো লজিক্যালি, জৈব যৌগে তো কার্বন পরমাণু থাকবেই, তোমার আমি বলেছি, কারণ জৈব যৌগ কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন,
নাইট্রোজেন এগুলো দিয়েই তো তৈরি হয়, বুঝতে পারলে? তাহলে জৈব যৌগে কার্বন থাকবেই। এখানে কি হবে? কার্বন কার্বন থাকতেও পারে, আবার নাও পারে, বোঝা গেল? এই যে প্লাটিনাম, এর মধ্যে কার্বন থোড়াই না থাকে, সোনা এর মধ্যে কার্বন থাকে, এগুলো তো অজৈব যৌগ, বুঝতে পারলে? তারপরে 2 নাম্বার পয়েন্ট আমাদের এটা বলছে যে বেশিরভাগ জৈব যৌগই সমযোজী যৌগ। সমযোজী যৌগ এই কথাটা একটুখানি আগেই জানলাম। সমযোজী মানে কি? যখন হচ্ছে যে ইলেকট্রন কেউ কাউকে পুরোপুরি দিয়ে দেয় না, শেয়ার করে, তাহলে সমযোজী যৌগ আমরা বলতে পারি। সমযোজী বন্ধন যারাই গঠন করে তাদের আমরা সমযোজী যৌগ বলতে পারি। ক্লিয়ার? আচ্ছা, সমযোজী যৌগ। আচ্ছা, আর এটা কি? এটা হচ্ছে যে ইলেকট্রন পুরোপুরি দান করে দেয়। অজৈব যৌগ মানে অন্যান্য পদার্থ, যেটা হচ্ছে NaCl, সোডিয়াম ক্লোরাইড আর কি, ঠিক আছে? অজৈব যৌগগুলো কি হয় হচ্ছে যে ইলেকট্রন দান করে দেয়, তাই না? তাহলে কি হবে? ইলেকট্রন যদি পুরোপুরি দান করে দেয় তাহলে আয়ন গঠন করে, আর আয়ন গঠন করার মাধ্যমে যেহেতু বন্ধন তৈরি করে, প্লাস আর মাইনাস তৈরি হচ্ছে, প্লাস আর মাইনাস একে অপরকে কি করবে? টানবে, টানার ফলে কুলম্ব, আর কুলম্ব হচ্ছে তড়িৎ, এর সাথে রিলেটেড, তো চলতড়িৎ চ্যাপ্টারের সাথে রিলেটেড, তাই হচ্ছে যে এরা তড়িৎযোজী। বুঝতে পারছো তো ব্যাপারটা? তড়িৎযোজী এগুলো সম্বন্ধে আমি অলরেডি আলোচনা করেছি। এবার তোমরা বুঝতেই পারছো যে আমি অলরেডি একটু আগে ভিডিও শুরু থেকে এই অবধি এত ভাট বকে যাচ্ছি কেন, যাতে তোমাদের এই পার্থক্যটা বুঝতে কোনো অসুবিধা হয় না। তড়িৎযোজী আবার এরা আবার সমযোজীও হতে পারে, এমন কেউ মাথার দিব্যি দেয়নি যে এরা সবসময় তড়িৎযোজীই হবে, ঠিক আছে? এরা তড়িৎযোজীও হতে পারে, আবার সমযোজীও হতে পারে। তড়িৎযোজী মানে কি? যারা আয়ন গঠন করে, বোঝা গেল ব্যাপারটা? আর সমযোজী মানে হচ্ছে যে যারা হচ্ছে যে ইলেকট্রন পুরোপুরি দেয় না, আর হচ্ছে যে আয়ন গঠন করে না, ঠিক আছে? তা এরা আয়ন গঠন করে, এরা আয়ন গঠন করে, এটাও একটা পার্থক্য হতে পারে, এমন কোনো ব্যাপার না। এবার 3 নাম্বার পয়েন্ট হচ্ছে যে গলনাঙ্ক, এটা আমি বোঝাবো আর কি। গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক কম, আর এর হচ্ছে যে বেশি। গলনাঙ্ক বেশি। এইবার তোমাদের মাথায় প্রশ্ন হচ্ছে, মানে মাথায় প্রশ্ন আসছে, কেন বেশি? কেন? আমার আনসার হচ্ছে যে হ্যাঁ, এই সমযোজী যৌগকে নিয়ে হাঁড়িতে যেরকম জল ফোটায় সেভাবে ফুটিয়েছে, আবার অজৈব যৌগকে নিয়ে হাঁড়িতে যেমন জল হয়, সে জল রেখে ফোটায় সেরকম ভাবে ফুটিয়েছে, দিয়ে দেখেছে, দেখেই বাস বলেছে এই জৈব যৌগের হচ্ছে যে স্ফুটনাঙ্ক কম বা গলনাঙ্ক কম, আর হচ্ছে যে অজৈব যৌগের গলাতে বেশি হিট দিতে হয়। এটাও একটা লজিক হতে পারে, ঠিক আছে? কোনো একটা ধরো বাচ্চা তার বাবাকে জিজ্ঞাসা করলো, বাবা এরোপ্লেন কিভাবে ওড়ে? মানে ধরো বাচ্চাটা 5-এ পড়ে আর কি, হ্যাঁ, মানে তার মাথায় এসছে যে এরোপ্লেন কি করে আকাশে উঠতে পারে, ঠিক আছে? মানে সে একটু ধরো বিজ্ঞান শিখেছে, এরোপ্লেন কি করে ওড়ে বাবা? তার বাবা তাকে আনসার দিচ্ছে, আরে বাবু এরোপ্লেন হচ্ছে পেট্রোলে ওড়ে, সরি পেট্রোলে যদি ওড়ে না, গ্যাসোলিনে ওড়ে। এরোপ্লেন, আমি পেট্রোল দিয়ে বলছি আর কি, বাবু এরোপ্লেন হচ্ছে যে পেট্রোল দিয়ে ওড়ে। আর বাচ্চাটার কি মনে হবে? পেট্রোলে ওড়ে এরোপ্লেন? আমি এটাই জানতে চাইছিলাম। অ্যাকচুয়ালি না, আমি এটা মোটেও জানতে চাইছিলাম না, আমি বাচ্চাটা জানতে চাইছিল যে এরোপ্লেনটা উঠছে কি করে হাওয়ার মধ্যে দিয়ে, আর তার বাবা তাকে আনসার দিচ্ছে পেট্রোলে ওড়ে। সে কি স্যাটিসফাইড? একদমই নয়। মানে আনসারটা ঠিকই, কিন্তু অ্যাকচুয়ালি বাচ্চাটা সেটা জানতে চায়নি আর কি। তো আমি তোমাদের যে আনসারটা দিলাম সেটাই আর কি। তো অ্যাকচুয়ালি ব্যাপারটা কি হয় দুটো বলছি। গলা মানে কি? কঠিনকেই তো গলানো হয়, তাই না? যদিও এটা আমি চার্লসের সূত্র এবং বয়েলের সূত্রে আলোচনা করেছিলাম, তোমরা চাইলে ওই ভিডিওগুলোতে দেখেও তোমাদের কনসেপ্টটাকে আরও বেশি ক্লিয়ার করতে পারো। তো আমি জাস্ট এখানে ওভারঅল মানে জাস্ট টাচ করব বিষয়টাকে। গলা মানে কি হয়? ধরো কোনো একটা কঠিনকেই তো গলানো হবে, হ্যাঁ? কঠিনকে গলা মানে কি? তরলে পরিণত করা। তরলে কোনো আকার বা আকৃতি হয়? কোনো আকার আকৃতি হয় না, তাহলে তরল কি করে করতে পারি? হিট দিয়ে করতে পারি, তাই না? হিট দিয়ে করতে পারি, তাহলে এটা ছিল কঠিন, হ্যাঁ, কঠিনকে আমি হিট দিয়ে তরলে পরিণত করলাম। আচ্ছা, এইবার কঠিন তরলে পরিণত হয়েছে এ কথার মানে কি? কঠিনের ক্ষেত্রে
কি হয়, কঠিন পদার্থের অণুগুলা, এই কঠিন পদার্থ কিছু না কিছু অণু দিয়ে তো তৈরি, হ্যাঁ, অণু বা পরমাণু দিয়ে তৈরি। এই অণু বা পরমাণুগুলো একে অপরের খুব কাছাকাছি অবস্থান করে। কেন কাছাকাছি অবস্থান করে? কারণ অণু বা পরমাণুগুলো, এই অণু বা পরমাণুগুলো একে অপরকে খুব আকর্ষণ বল দিয়ে টানে, তাই কাছাকাছি অবস্থান করে। বোঝা গেল? আচ্ছা, এটাকে যেই আমি হিট দেব, এই অণুগুলা একে অপরের থেকে দূরে চলে যাবে। তাহলে এই অণুগুলা একে অপরের থেকে দূরে চলে যাবে। এখন একটা অণু একে অপরের থেকে অনেকটা দূরে দূরে অবস্থান করছে, হ্যাঁ। অণুগুলো যেই দূরে চলে যাবে সেই এটা তরলে পরিণত হবে। বুঝতে পারলে? তাহলে এটা কঠিন আর এটা তরল। তাহলে আমি যদি তোমাকে বলি যে কঠিনকে তরলে যদি আমি পরিণত করতে চাই, তাহলে কি করব? তার ভিতরের অণুগুলোকে আমি দূরে পাঠিয়ে দিতে পারি। এখানে তো হিট দেওয়ার মাধ্যমে দূরে পাঠিয়ে দিতে পারছি। প্রেসার দেওয়ার মাধ্যমেও তো আমরা করতে পারি, প্রেসার কমিয়ে দিলে করতে পারি, অবশ্যই করতে পারি। আচ্ছা, গ্যাসের প্রেসার যদি আমি কমিয়ে দিই তাহলে তরলে পরিণত হয়ে যাবে। আচ্ছা, তাহলে কঠিনকে যদি আমি, অণুগুলোকে আমি যদি দূরে সরিয়ে নিয়ে যেতে পারি, তাহলেই তো সেটা তরলে পরিণত হয়ে যাবে। আর সেটাকেই তো বলা হয় গলানো, হ্যাঁ। তাহলে গলানো থেকে আসে গলনাঙ্ক। আচ্ছা, এইবার তাহলে আমি ব্যাপারটা বুঝলাম যে কঠিনকে তরলে পরিণত করা মানে হচ্ছে যে আণবিক ক্ষেত্রে কি পরিবর্তন হয়। আণবিক ক্ষেত্রে অণুগুলো একেবারে থেকে দূরে চলে যায়। এইবার দেখো, কঠিনের ক্ষেত্রে, এটা যদি কঠিন হয়, কঠিনের এই দুটো অণু একে অপরকে আকর্ষণ বল দিয়ে টানছে। এই দুটো অণু একে অপরকে আরো বেশি পরিমাণ আকর্ষণ বল দিয়ে টানছে, হ্যাঁ। এই দুটো অণু পাশাপাশি আছে, কেন আছে? কারণ একে অপরকে টানে, ঠিক আছে। এই দুটো কঠিনের মধ্যে এই দুটো অণুর আকর্ষণ বল কম আর এই দুটো অণুর আকর্ষণ বল বেশি, হ্যাঁ। এইবার দেখো, যদি আমি এই দুটোকে তরলে পরিণত করতে চাই, তাহলে কি হবে? এই অণুটাকে আমাকে এখানে নিয়ে চলে আসতে হবে, এই অণুটাকে, তবেই তো দূরত্ব বাড়বে। এই অণুটাকে আমার এখানে নিয়ে চলে আসতে হবে, তবেই তো আমার দূরত্ব বাড়বে। বোঝা গেল? আচ্ছা, তাহলে এখানে আকর্ষণ বল কম, তাহলে এখানে আমাকে কম হিট দিতে হবে, হবে তো? কম হিট দিতে হবে। আর এখানে আকর্ষণ বল বেশি, তাহলে হচ্ছে যে এখানে আমাকে বেশি হিট দিতে হবে, যে কারণে এই পদার্থটাকে গলানো সহজ হবে। আর এই পদার্থটাকে গলাতে গেলে আরো বেশি হিট দিতে হবে। বুঝতে পারলে? এবার গলিয়ে যদি ফেলি তারপরে সেটাকে তো ফোটানো তো যাবেই, তাই না? সেই ফোটানোটাকে বলা হবে স্ফুটনাঙ্ক, একটা নির্দিষ্ট যে টেম্পারেচারে হয়। তাহলে বোঝা গেল? তাহলে গলানো আর ফুটানোর ব্যাপারটা কি, আশা করি আমরা বুঝতে পারলাম। আচ্ছা, এবার বাদ বাকি ব্যাপারটা আমি মুছেই ফেলি। আচ্ছা, এবার আমরা যদি সমযোজ, এখানে তাহলে আমাদের কি হয়? আয়নীয় বন্ধন হয় তো, হ্যাঁ। আর এখানে আমাদের হয় সমযোজী বন্ধন। তো সমযোজী বন্ধন মানে কি হয়? একটা ইলেকট্রন অন্য একটা ইলেকট্রন, মানে একটা পরমাণু অন্য একটা পরমাণুর ইলেকট্রনগুলো শেয়ার করছে। আর আয়নীয় যৌগের ক্ষেত্রে একে অপরকে দেয় আর কি, পুরোপুরি দিয়ে দেয়, যেমন হচ্ছে Na+, Cl-। আচ্ছা, আর এখানে ধরো আমি কি বলবো, ধরো এই কার্বন এদিকে একটা হাইড্রোজেনের সাথে শেয়ার করছে, এদিকে একটা হাইড্রোজেনের সাথে শেয়ার করছে। তার মানে আলটিমেটলি তো এরকম বন্ড আকারে তো দেখায় না, মানে বাস্তবে তো এরকম বন্ড টন থাকে না, এরকম গোল টোল এরকম তো কিছু থাকে না। এখানে একটা কার্বন আছে, এখানে একটা হাইড্রোজেন আছে, পাশাপাশি আছে কেন? টানে একে অপরকে, তাই, ব্যাস। এখানেও তাই, ঠিক আছে। তো দেখা যাচ্ছে যে তাহলে যদি আমি এটাকে আঁকি তাহলে এরম তো হবে, কার্বন হাইড্রোজেন আর হাইড্রোজেন, আর এটা NaCl এরম হয়ে যাবে। তো দেখা যাবে যে এই বন্ধনটা মানে সমযোজী বন্ধনগুলা বেশি উইক, আর এখানে হচ্ছে যে এই যে আয়নীয় বন্ধনগুলো বেশি স্ট্রং মিনস মানে Na+, Cl- কে এত বেশি পরিমাণ বল দিয়ে টানে। এখানে হচ্ছে যে এই কার্বন পরমাণু এই হাইড্রোজেনকে অত পরিমাণ বল দিয়ে টানে না। তাহলে আমি যদি গলাতে চাই তাহলে হচ্ছে যে এই হাইড্রোজেনকে আরো একটু দূরে নিয়ে যেতে হবে, এই হাইড্রোজেনকে আরো একটু দূরে নিয়ে যেতে হবে। আর একে যদি আমি গলাতে চাই তাহলে হচ্ছে যে এই Na থেকে Cl কে আরেকটু দূরে নিয়ে যেতে হবে। এবার এই বন্ধনটা বিশাল স্ট্রং, তাহলে একে যদি আমি গলাতে চাই তাহলে আমাকে বেশি হিট দিতে হবে, আর একে যদি আমি গলাতে চাই তাহলে কম হিট দিতে হবে। তাহলে আমরা কি পাচ্ছি কনক্লুশন, যে সমযোজী বন্ধনটা উইক। ওই কারণে বন্ধন মানে কি? বন্ধন মানে আকর্ষণ বল আর কি, বন্ধন। তাহলে সমযোজী বন্ধনের মধ্যে আকর্ষণ বলটা উইক, তাহলে তাকে আমি যদি কম হিট দিই তাও তাহলে দূরে সরে যাবে। কিন্তু আয়নীয় বন্ধনের মধ্যে ওই আকর্ষণ বলটা উইক নয়, বিশাল স্ট্রং, যে কারণে তাকে যদি আমি
হচ্ছে যে গলাতে চাই, তাহলে আমাকে অনেক বেশি হিট দিতে হবে। তো আশা করি বুঝতে কারো কোনো অসুবিধা নাই। আচ্ছা, এবার আমরা নেক্সট পয়েন্টে চলে আসি। নেক্সট পয়েন্ট হচ্ছে যে গলিত বা দ্রবীভূত অবস্থায় জৈব যৌগ হচ্ছে যে কি করে, কারেন্ট পরিবহন করে না। কারেন্ট পরিবহন করে না, আর এটা কারেন্ট পরিবহন করে। এবার কোয়েশ্চেন হচ্ছে কেন কারেন্ট পরিবহন জৈব যৌগ পরিবহন করে, কেন? কারেন্ট পরিবহনের জন্য তোমাদের একটা বেসিক জিনিস মাথায় রাখতে হবে, যে কারেন্ট পরিবহনের জন্য হচ্ছে যে ফ্রি ইলেকট্রন থাকতে হবে। বোঝা গেল? কারেন্ট পরিবহন করার জন্য ফ্রি ইলেকট্রন থাকতে হবে অথবা আয়ন তৈরি হতে হবে। আচ্ছা, এবার তোমরা নিজেরাই বলো, এতক্ষণ যা শিখলে, জৈব যৌগ কি আয়ন তৈরি করে? করে না, তাহলে কারেন্ট পরিবহনের কোনো গল্পই আসে না। আচ্ছা, জৈব যৌগের কাছে ফ্রি ইলেকট্রন থাকে? থাকে না। ওই যে চলতরিৎ চ্যাপ্টারে তো তোমরা পড়েইছিলে যে হচ্ছে যে তামার তার, ওই তামার তারের যে ফ্রি ইলেকট্রনগুলো আছে সেই ইলেকট্রনগুলোই তো যায়। বোঝা গেল? আচ্ছা আচ্ছা, কিন্তু তামার তারে ফ্রি ইলেকট্রনগুলো যায় না। আচ্ছা, এবার হচ্ছে যে এই জৈব যৌগের কাছে ফ্রি ইলেকট্রন নেই। বোঝা গেল? আচ্ছা, এইবার অজৈব যৌগের ক্ষেত্রে যদি আমি বলি, এই অজৈব যৌগগুলোকে যখনই আমি জলে মেশাবো, হ্যাঁ, তখন সেটা আয়নে ভেঙে যায়। ভেঙে যায় তো অজৈব যৌগগুলোকে আমরা যদি জলে মেশাই তাহলে কি হবে? আয়নে ভেঙে যাবে। যেমন হচ্ছে যে HCl হাইড্রোজেন ক্লোরাইড জলে মিশিয়ে দিলে H প্লাস, Cl মাইনাস হয়ে যাবে। NaCl সোডিয়াম ক্লোরাইড জলে মেশালে Na প্লাস হয়ে যাবে, Cl মাইনাস হয়ে যাবে, তাই না? তাহলে আয়ন তো উৎপন্ন হয়ে গেল, তাহলে এরা কারেন্ট পরিবহন করতে পারবে। বোঝা গেল? তাহলে এখানে আয়ন যেহেতু তৈরি হচ্ছে, তাহলে অজৈব যৌগগুলো তড়িতের পরিবহন করতে পারবে। তাহলে আমাকে একটা জিনিস মেনশন করে দিতে পারবে, মেনশন করে দিতে হবে কি, জলীয় দ্রবণে। আর এখানে কোনো ক্ষেত্রেই জলে মিশাই হ্যান্তারে মিশাই কিছুতেই কারেন্ট পরিবহন করবে না। আচ্ছা, এরপরে আসছে, আচ্ছা জল বলতে আমি কিন্তু বিশুদ্ধ জলের কথা বলছি। বোঝা গেল? জলে যদি কিছু মিনারেলস মিশে থাকে তবে কিন্তু জল তড়িতের সুপরিবাহী, আদারওয়াইজ জল তড়িতের সুপরিবাহী নয়। আচ্ছা, এরপরের যে পয়েন্টটা আসছে যে সমবায়বতা ও ক্যাটিনেশন ধর্ম দেখা যায়, প্রায়শই দেখায়। আর এখানে বলছে যে সমবায়বতা এবং ক্যাটিনেশন ধর্ম কদাচিৎ দেখায়। আচ্ছা, সমবায়বতা এবং ক্যাটিনেশন ধর্মটা আমরা পরে দেখব, এটা নিজের, সমবায়বতা এবং ক্যাটিনেশন ধর্ম নিজেই আলাদা একটা টপিক। বোঝা গেল? তাই আমরা এই পয়েন্টটাকে এখন হচ্ছে যে অ্যানালিসিস করছি না। তারপরের পয়েন্ট বলছে যে জৈব যৌগগুলো বেশিরভাগ দাহ্য প্রকৃতির হয়, মানে জীবকে পোড়ানো যায় জৈব যৌগগুলোকে, আর অজৈব যৌগগুলো বেশিরভাগ অদাহ্য প্রকৃতির হয়। আচ্ছা, এটা তো একদম সহজ পয়েন্ট, তাই আমি লিখছি না। এটা তোমরা ওই ছায়া প্রকাশনীর বইতেই পেয়ে যাবে আর কি। আর হচ্ছে যে এরা পলিমার গঠন করে আর এরা পলিমার গঠন করে না। তো হচ্ছে যে এই পলিমার ব্যাপারটাকে একটুখানি আমরা বুঝবো। আচ্ছা, পলিমার গঠন করে, গঠন করে। আচ্ছা, পলিমার এই কথার মানে কি হয়? পলি মানে হচ্ছে যে বহু, বুঝতে পারলে? পলি মানে হচ্ছে যে বহু। যেরকম ইংলিশে একটা ওয়ার্ড আছে, অ্যাকচুয়ালি এটা ইংলিশের ওয়ার্ড নয়, এটা ল্যাটিন ওয়ার্ড আর কি। ঠিক আছে? পলি, ঠিক আছে, পলি মানে বহু। হ্যাঁ, পলি মানে বহু। ঠিক একটা ওয়ার্ড যেটা হচ্ছে যে পলিগ্যামি। পলিগ্যামি মানে কি হয়? যারা বহু বিবাহ করে তাদের পলিগ্যামি বলা হয়। পলি মানে বহু, আর গ্যামি মানে ওই যে তোমাদের ওই যে গ্যামেট, বায়োলজিতে পড়েছো, গ্যামেট থেকে ওই যে গ্যামি আসে, বুঝতে পারলে? পলিগ্যামি মানে যেটা বহু বিবাহ করে। এগুলো বায়োলজির ওয়ার্ডগুলো কি হয়? বেশিরভাগ গ্রিক ওয়ার্ড হয়, ল্যাটিন ওয়ার্ড হয়। বুঝতে গেল? আচ্ছা, ঠিক তেমন হচ্ছে যে পলিমার। হ্যাঁ, পলিমার ব্যাপারটা কি হয় দেখো, আমি তোমাকে এটা বোঝাচ্ছি। ধরো এরকম আছে CH3, যদিও এটা সংকেতটা ভুলভালই লিখছি, CH3, দেখো এই CH3টা বারবার, এই CH3টা বারবার রিপিট হচ্ছে না? এই CH3টা বারবার রিপিট হচ্ছে না? হ্যাঁ, তার মানে এই CH3 করতে করতে এরকম একটা লম্বা চেইন হয়ে গেছে। বুঝতে পারলে?
সেই লম্বা চেনে অনেকগুলো CH3 অণু আছে, অনেকগুলো বলে তাকে আমরা বলবো পলিমার, বুঝতে পারলে? আর এই যে একটা CH3 কে আমরা বলবো যে মনোমার, বুঝতে পারলে? একটা CH3, এরকম একটা CH3 পাশাপাশি থাকতে 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 যে চেনটা তৈরি হয়েছে সেটাকে আমরা বলবো পলিমার। পলি মানে অনেকগুলো, হ্যাঁ। আর হচ্ছে যে মনো মানে হচ্ছে যে এক, ঠিক আছে, একটা CH3 কে আমরা বলছি যে মনোমার। ঠিক যেমন হচ্ছে প্রোটিন, এই যে CH3 মতো প্রোটিন এরকম লম্বা একটা চেন, বুঝতে পারলে? হ্যাঁ, এইবার তাহলে প্রোটিনটা হচ্ছে কি আমাদের পলিমার। কিন্তু যদি আমি প্রোটিনকে দেখি তাহলে দেখবো যে ওটা হচ্ছে যে একটা অ্যামাইনো অ্যাসিড, সরি, অ্যামাইনো অ্যাসিড প্লাস 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 অ্যামাইনো অ্যাসিড, এভাবে অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড পাশাপাশি 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 যুক্ত হতে 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 প্রোটিন তৈরি হয়ে গেছে, যেটা তোমরা বায়োলজি বইতে জেনেছো, ঠিক আছে। তাহলে ওই যে একটা অ্যামাইনো অ্যাসিডকে আমরা কি বলবো? মনোমার বলবো। আর ওই যে ওই অ্যামাইনো অ্যাসিডগুলো অনেকগুলো জুড়ে 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 যে যেটা তৈরি হলো সেটাকে আমরা বলবো প্রোটিন, যেটাকে আমরা বলবো পলিমার। বোঝা গেল? আচ্ছা, তাহলে পলিমার ব্যাপারটা বুঝতে পেরেছি। আর এক্ষেত্রে কি হবে, এরা সাধারণত পলিমার গঠন করে না, এটা তো কি হবে তাহলে গঠন করে না। বোঝা গেল? আচ্ছা আচ্ছা, সাধারণত ধীর গতিতে রাসায়নিক বিক্রিয়া করে। ধীর গতিতে রাসায়নিক বিক্রিয়া কেন করে? কারণ হচ্ছে যে এদের মধ্যে সমযোজী বন্ধন থাকে জৈব যৌগের মধ্যে, আর সমযোজী বন্ধনগুলো বেশি কি হয়? স্ট্রং হয় না। সমযোজী বন্ধনগুলো বেশি স্ট্রং হয়? বেশি স্ট্রং হয় না। তাহলে বেশি স্ট্রং যদি না হয়, মানে বেশি টান যদি না হয়, তাহলে হচ্ছে যে ইলেকট্রনকে আকর্ষণ করার প্রবণতা থাকবে না। আর ওই রাসায়নিক বিক্রিয়া মানেই তো অন্য ইলেকট্রনকে নিয়ে নেওয়া বা অন্য ইলেকট্রনকে শেয়ার করা। আর হচ্ছে যে সাধারণত দ্রুত গতিতে রাসায়নিক বিক্রিয়া করে। কেন করে? কারণ হচ্ছে যে অজৈব যৌগগুলোতে দ্রুত গতিতে রাসায়নিক বিক্রিয়া কেন করে? কারণ হচ্ছে যে অজৈব যে যৌগগুলো আছে সেগুলোর মধ্যে আয়নীয় বন্ধন থাকে। আয়নীয় বন্ধন থাকা মানেই কি হচ্ছে যে একে অপরকে খুব বেশি পরিমাণ আকর্ষণ বল দিয়ে টানবে। তো যদি আয়ন থাকে আর বেশি পরিমাণ আকর্ষণ বল দিয়ে টানে, তাহলে অন্য কাউকে খুব তাড়াতাড়ি তো টেনে নিতে পারবে। আর অন্য কাউকে খুব তাড়াতাড়ি টেনে নেওয়া মানে অন্য কোনো চার্জকে খুব তাড়াতাড়ি টেনে নেওয়া মানে তো রাসায়নিক বিক্রিয়া। বোঝা গেল ব্যাপারটা? এখানে দুটো পয়েন্ট তোমাদের সাথে যেটা আমি আলোচনা করলাম না, একটা হচ্ছে যে সমবায়বতা এবং ক্যাটিনেশন ধর্ম প্রায়শই দেখা যায়, এটা করলাম না। আরেকটা আলোচনা করলাম না যে সাধারণত পোলার দ্রাবক, যেমন হচ্ছে যে জলে অদ্রাব্য কিন্তু নন পোলার দ্রাবক বা ইথারে আচ্ছা দ্রাব্য। আচ্ছা, এই ব্যাপারটা আমি একটু আলোচনা করেই দিই, ক্যাটিনেশন ব্যাপারটা পরের দিন আলোচনা করব। তো হলো এই অবধি হলো আরেকটা পার্থক্য যেটা আমাদের বেঁচে থাকছে। আচ্ছা, সমযোজী যেসব যৌগগুলো হয়, জৈব যেসব যৌগগুলো হয়, আমাদের কত নম্বর পয়েন্ট হবে? 6। সমযোজী যেসব যৌগগুলো হয় সেগুলো হচ্ছে যে পোলার দ্রাবক এ অদ্রাব্য। সমযোজী যেসব যৌগগুলো হয় সেগুলো হচ্ছে যে পোলার দ্রাবকে অদ্রাব্য, আর এটা হচ্ছে যে পোলার দ্রাবকে দ্রাব্য। এ কথার মানে কি? জৈব যৌগগুলো পোলার দ্রাবকে মিশতে পারে না, মানে মেশে না। আর অজৈব যৌগগুলো হচ্ছে যে আমাদের পোলার দ্রাবকে মিশে যায়। এবার আমাদের যে বিষয়টা জানার, এই পোলার কথাটা তো আমরা অনেকদিন ধরে পড়ে এসেছি। পোলার মানেটা কি? পোলার মানে কথাটা আসছে পোল থেকে। পোল মানে কি? মেরু। ভূগোলে তো তোমরা পড়েইছো 2 মেরু, ঠিক আছে। তো যেসব পদার্থগুলো গঠনের সময় 2টি মেরু উৎপন্ন করে তাদেরকে পোলার মেরু বলা হয়। যেরকম আমি যদি বলি যে NaCl, দেখো Na প্লাস চার্জ হয়, Cl মাইনাস চার্জ হয়। যদি আমি আঁকি তাহলে এর এই প্রান্তটা প্লাস চার্জের, এই প্রান্তটা মাইনাসের। তাহলে দেখো এই একটা মেরু যেটা প্লাস চার্জের আর এই একটা মেরু যেটা মাইনাস চার্জের। হ্যাঁ, তাহলে দেখো এখানে দুটো মেরু উৎপন্ন করেছে, তাহলে ওই মেরুকে আমরা বলি পোলার, পোল আর কি। সেই পোল থেকে আসে পোলার আর কি। বুঝে গেল? তাহলে যেসব দ্রাবকগুলোর এই প্লাস মাইনাসের ধর্ম দেখা যায়, মানে বেসিক্যালি হচ্ছে আয়নীয় ধর্ম দেখা যায়, তারা হচ্ছে যে পোলার আর কি। বুঝতে পারলে? আর হচ্ছে যে নন পোলার কারা? নন পোলার কারা? যারা হচ্ছে যে সমযোজী বন্ধনে যুক্ত। সমযোজী বন্ধনে যুক্ত মানে কি? তারা কেউ কাউকে ইলেকট্রন তো দেয়নি, ইলেকট্রন শেয়ার করেছে। তাহলে কোনো দিকে প্লাস কোনো দিকে মাইনাস, মানে দুটো ভিন্ন মেরু কি তৈরি হচ্ছে? ভিন্ন মেরু মোটেও তৈরি হচ্ছে না, তাই তারা নন পোলার। বুঝে গেল? তাহলে পোলার ব্যাপারটা ক্লিয়ার। পোলার মানে কি?
যার দুটো মেরু হবে এবং দুটো মেরুতে ভিন্ন ভিন্ন চার্জ থাকবে, মানে এ মেরু ভিন্ন এ মেরু ভিন্ন। তাহলে দেখো NaCl এর এ মেরু প্লাস আর এ মেরু মাইনাস, তাহলে এই মেরুটা এই মেরু থেকে আলাদা, তাই আমরা কি বলছি যে পোলার, মানে বাংলায় সেটাকে বলা হয় দ্বিমেরু, বোঝা গেল? আচ্ছা, নন পোলার মানে যার কোনো মেরুই ক্রিয়েট হয় না, মানে এদিকে প্লাস মাইনাস এরকম তো কোনো আলাদা হচ্ছে না, কারণ ইলেকট্রনগুলো তো শুধুমাত্র শেয়ারিং করছে, কেউ কাউকে পুরোপুরি দিয়ে তো দিচ্ছে না, ঠিক আছে? তো বলছে যে সাধারণত পোলার দ্রাবকে অদ্রাব্য আর কি, যেমন হচ্ছে যে জলে যদি আমি কোনো জৈব পদার্থকে মেশাতে চাই, মিশবে না, বুঝতে পারলে? জলে যদি আমি কোনো জৈব পদার্থ, যেমন তেল জলে মেশে না, বুঝতে পারলে? হ্যাঁ, জলে কি তেল কখনো মেশে? কখনোই মেশে না, বুঝতে পারলে? আচ্ছা, আর অজৈব যৌগের ক্ষেত্রে পয়েন্ট বলছে যে সাধারণত পোলার দ্রাব্য, কিন্তু হচ্ছে যে নন পোলারে অদ্রাব্য, বুঝতে পারলে? তাহলে নন পোলার মানে কি, সব অজৈব যৌগগুলোর কাছেই তো প্লাস মাইনাস থাকে, তাই না? অজৈব যৌগের কাছেই তো প্লাস মাইনাস থাকে, তাহলে এই অজৈব যৌগের যে প্লাসটা, সে তার সাথে বিক্রিয়া করবে যে যৌগের মাইনাস আছে, তাই না? এই প্লাসটা তো অন্য কোনো যৌগের সাথে যদি বিক্রিয়া করে, সেই যৌগের কাছে নিশ্চয়ই মাইনাস থাকতে হবে, তবেই তো বিক্রিয়া করবে। আর সেই মাইনাস সমন্বিত যে যৌগটা, হ্যাঁ, বা দ্রাব্য যেটা আর কি, মানে যে দ্রাবকটার কথা বলছি, যে দ্রাবকটা, হ্যাঁ, সেটা যদি আমার হচ্ছে যে পোলার হয় তবেই সম্ভব, কারণ পোলার হলেই তো তার কাছে প্লাস মাইনাস থাকবে, বোঝা গেল ব্যাপারটা? আচ্ছা, নন পোলারে কি হচ্ছে যে কোনো প্লাস মাইনাস থাকে না, তাহলে হচ্ছে যে নন পোলারের সাথে অজৈব যৌগ যদি মিশতে চাই, তাহলে হচ্ছে যে অজৈব যৌগের যে প্লাসটা, তাকে অ্যাট্রাক্ট করার জন্য হচ্ছে যে যে দ্রাবকটা আছে তার কাছে মাইনাস থাকতে হবে অজৈব যৌগে। এবার নন পোলার দ্রাবকে ওরা মাইনাস কি থাকে না, তাই নন পোলারের সাথে মেশে না। মানে মেশা মানে তেলে জলে মেশা, যদি মিশতো, মেশা মানেই কিন্তু কেমিস্ট্রি ভাষায় ওটাকে বিক্রিয়া বলে, বোঝা গেল ব্যাপারটা? আচ্ছা, তো আজকের ভিডিও এই অবধিই। তো তোমাদের যদি ভিডিওটাকে ভালো লাগে ভালো লাগে তাহলে লাইক করো, আর পরবর্তী ভিডিওতে আমরা এই জৈব যৌগগুলোর নামকরণ সম্বন্ধে জানবো।